নমস্কার। বিষয় বিশ্লেষণের আরেকটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই যারা এই সময়টায় আমাদের সাথে থাকেন, আপনারা জানেন আমরা প্রত্যেক দিন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসি এবং সেই বিষয়টির বিশ্লেষণ করার চেষ্টা করি এবং অবশ্যই ওই উক্ত বিষয়ে আপনাদের অভিমত এবং আপনাদের ধারণা জানার চেষ্টা করি। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনায় এসেছি, ইতিমধ্যেই যে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে, ডিপ্রেশন বা মানসিক অবসাদ, বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় থাকবো এবং আমাদের সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তারও যুক্ত হবেন। তিনি তার মতামত তুলে ধরবেন এই বিষয়টাকে নিয়ে। আমরা জানার চেষ্টা করব এই মানসিক বিষাদ নিয়ে, কিভাবে এই ডিপ্রেশন ধীরে ধীরে সমগ্র মানব সভ্যতার একটা অন্যতম চিন্তার কারণ হয়ে উঠছে। ইতিমধ্যেই বলিউডের একজন সফল এবং যুব অভিনেতা সুশান্ত সিং রাজপুত তার আত্মহত্যার পর কিন্তু এই বিষয়টা নিয়ে আরও আলোচনা শুরু হয়ে গেছে। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আছি। মানসিক অবসাদ বা ডিপ্রেশন আধুনিক এই জীবনশৈলীতে এমন একটি শব্দ বা এমন একটি রোগ বলা যেতে পারে যা ক্রমশ মানব সভ্যতাকে গ্রাস করছে। বিশেষ করে যুবক অংশের যারা মানুষরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই মানসিক অবসাদের বিষয়টা অধিক দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি আমাদের রাজ্যেও এমন অনেক ঘটনা সংঘটিত হয়েছে যেখানে বিশেষ করে নাবালক নাবালিকা ছাত্রছাত্রী এবং বিশেষ করে বেকার যুবকদের মধ্যে এই আত্মহত্যার ঘটনা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা এই বিষয়টা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তো অবশ্যই গার্হস্থ্য হিংসার বলি হয়ে যেভাবে গৃহবধূরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সেটা অবশ্য রয়েছে। কিন্তু তার পেছনে এই যে মানসিক অবসাদ কথাটা বলা হচ্ছে বা ডিপ্রেশন, কিভাবে বর্তমান এই আধুনিক সমাজ ব্যবস্থায় এই যান্ত্রিকতার সময়ে যখন আমরা ডিজিটালাইজেশনের যুগে রয়েছি, আমরা যখন এখন প্রযুক্তিবিদ্যার উপর নির্ভর হয়ে উঠছি এবং যখন সমস্ত দিক দিয়ে জীবনে বিভিন্ন প্রকার চাপের বোঝা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। একদিকে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকার চাপ, জীবনে অগ্রগতি করার জন্য, জীবনে সফলতা লাভ করার জন্য, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। তার পাশাপাশি যুবকরা যারা রয়েছে, বেকার যুবকদের মধ্যে জীবনকে প্রতিষ্ঠা করার জন্য যে চাপ রয়েছে, সেই সামগ্রিক বিষয় নিয়ে ধীরে ধীরে কোথাও না কোথাও এই যে ডিপ্রেশন বা মানসিক অবসাদ মানব সভ্যতাকে গ্রাস করছে। এবং ইতিমধ্যেই সমগ্র বিশ্বে এই ডিপ্রেশনের কারণে মৃত্যুর হারও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। WHO একটি সম্প্রতি তথ্য অনুসারে সমগ্র বিশ্বে প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষের মৃত্যু হয় আত্মহত্যাজনিত কারণে, এবং সেই সংখ্যাটি আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে সমগ্র বিশ্বের 17% অর্থাৎ প্রায় 1,35,000-এরও বেশি সংখ্যায় প্রতি বছর আমাদের দেশে আত্মহত্যাজনিত ঘটনায় মৃত্যু হয়ে থাকে। এবং এই সংখ্যাটায় 15 থেকে 39 বছর বয়সের যারা যুবক বা যুবতীরা রয়েছেন তাদের সংখ্যাটাই কিন্তু বেশি। কেন প্রতিনিয়ত এভাবে এই ডিপ্রেশনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ডিপ্রেশনের বা মানসিক অবসাদগ্রস্ত রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? কেনই বা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকেই তাদের মধ্যে? এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় থাকার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাতে চাচ্ছি, যে প্রতিবেদনের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি মানসিক অবসাদ সম্পর্কে, কিভাবে আমাদের দেশে এবং সম্প্রতি আমাদের রাজ্যে এই মানসিক অবসাদগ্রস্ত হয়ে বিশেষ করে যুবক অংশের মানুষ বেশি প্রভাবিত হচ্ছে। ডিপ্রেশন বা মানসিক অবসাদ বর্তমানে একটি জটিল এবং চিন্তার বিষয় চিকিৎসা বিজ্ঞানে। মানসিক অবসাদগ্রস্ত হয়ে প্রতিনিয়ত জীবনের উপর বিশ্বাস হারাচ্ছে মানুষ, আর এই ক্ষেত্রে যুবক যুবতীরাই বেশি। আত্মহত্যার পথ বেছে নিচ্ছে অনেকেই। পৃথিবীতে প্রতি বছর 8 লক্ষ মানুষ আত্মহত্যা করছে এবং ভারতে এই সংখ্যাটি বছরে 1,35,000, যা সমগ্র বিশ্বের 17%। 15 থেকে 39 বছর বয়সের যুবক যুবতীদের মধ্যেই এর প্রভাব সব থেকে বেশি। বিশেষ করে পারিবারিক বা কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয়ে অবসাদগ্রস্ত হয়ে ডিপ্রেশনে চলে যাওয়া এবং তারপর আত্মহত্যার পথ বেছে নেওয়া। ডিপ্রেশনের 3টি স্টেজ থাকে নিউরোসায়েন্টিস্টদের মতে: মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। এর মধ্যে সিভিয়ার কেসে মৃত্যুর সম্ভাবনা বেশি। সুইসাইড নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও বর্তমানে বিজ্ঞান কিন্তু ইহাকে রোগের কারণে মৃত্যু বলেই মানতে চাইছে। একদিকে যেমন অর্থনৈতিক দুরবস্থা, জীবনে বিফলতা এবং পারিবারিক চাপের কারণে ডিপ্রেশনের কথা বলা হচ্ছে বিভিন্ন গবেষণায়,
তখন সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র জগতের প্রতিভাবান এবং সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কিন্তু এ বিষয়ে অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। সফল এবং অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটি যুবক যখন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তখন এই বিষয় নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে বিশেষজ্ঞরা। তারই সাথে আমাদের রাজ্যেও নাবালক নাবালিকা ছাত্রছাত্রী এবং বেকার যুবকদের মধ্যেও আত্মহত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে অবশ্যই স্বাস্থ্য দপ্তর এবং সমাজকে নতুনভাবে ভাবতে শুরু করতে হবে, কারণ আমাদের দেশসহ সমগ্র বিশ্বেই মানসিক অবসাদ সাধারণ বিধিতে পরিণত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি। কী বা কারণ রয়েছে এই ডিপ্রেশনের? কেন বিশেষ করে যুবক অংশের মানুষ বেশি প্রভাবিত হচ্ছে এই ডিপ্রেশনের আওতায় তারা আসছে? বর্তমান জীবন ব্যবস্থা তার জন্য কতটা দায়ী এবং তার পেছনে পরিবার এবং যারা আত্মীয় পরিজনরা রয়েছে, বন্ধু বান্ধবরা রয়েছে, তাদের কতটা কর্তব্য রয়েছে? সামগ্রিক এই ডিপ্রেশন বা মানসিক অবসাদ নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের একজন বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর দীপায়ন সরকার। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সমগ্র শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টি নিয়ে আজকে এসেছি তার মধ্যে সবথেকে এই যে সম্প্রতি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সমগ্র দেশে, এই যে মানসিক অবসাদ বা ডিপ্রেশন, এই শব্দটার ডেফিনেশনটা কি, বা ডিপ্রেশন বলতে আমরা কোন অবস্থাকে বুঝি? ডিপ্রেশন আপনি যেটা বললেন যে আংশিকভাবে ডেফিনেশনে কিছুটা অংশ আপনি বলেছেন, যে ডিপ্রেশন বলতে আমরা বুঝি যে একটা মানসিক অবসাদ, মানে যে ক্ষেত্রে আমার মনে হয় যে আমার মনটা সম্পূর্ণভাবে আমার সঙ্গ দিচ্ছে না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে এটা মানসিক অবসাদ, সবসময় ভালো না লাগা, বা যেমন যে কোনো কাজে মন লাগাতে পারছেন না, যে কোনো একটা আনন্দপূর্ণ পরিস্থিতি যেগুলো ধরুন আপনার আগে আপনাকে আনন্দ দিত, যেমন ধরুন একটা বন্ধু আপনার সঙ্গে গল্প করছে, আপনার মা বাবার সঙ্গে বসে আপনি গল্প করছেন, একটা টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন, গান দেখছেন, মুভি দেখছেন, সেটা হয়তো আপনার কিছুদিন আগে অবধি আপনার খুব ভালো লাগতো, কিন্তু দেখা যাচ্ছে এখন সেটা ভালো লাগছে না। মানে সেম জিনিসটা আপনাকে অ্যামিউজমেন্ট বা আনন্দ দিতে পারছে না, যে কোনো কাজে আপনি উৎসাহ পাচ্ছেন না। যদি কেউ গৃহবধূ হয়ে থাকেন তাহলে দেখা যাবে সে বাচ্চার দিকে নজর দিতে পারছে না, মনে হবে যে সে রান্নাটা ঠিকভাবে করতে পারছে না, বা যদি করেও সেই ক্ষেত্রে একটা সম্পূর্ণভাবে করতে পারছেন না, একটা অপূর্ণতা রয়ে গেছে। এই যে একটা পরিস্থিতি, যখন নিজের উপরে সেটা মনে হয় যে দৈনন্দিন জীবনে যা যা করার সেগুলি করতে পারছেন না, তখন সেটাকে আমরা ডিপ্রেশন বলি। যদি দেখা যায় আমি মানুষের সঙ্গে মিশতে পারছি না, বা আমার যেটা অকুপেশন, আমার যেটা কাজ, সেটা স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে যে পড়াশোনা তার কাজ, একজন গৃহবধূর সেটা ঘরের কাজ করা, একজন অফিসে বা চাকুরি যিনি করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে উনি চাকুরি করতে পারছেন না, ঠিকভাবে যেতে ইচ্ছে করছে না, বা পরিযায়ী শ্রমিক যারা আছেন ওরাও প্রতিদিন কাজে যেতে পারছেন না, ইচ্ছে করছে না, মনে হচ্ছে করতে হবে কিন্তু করতে পারছে না। এই যে একটা পরিস্থিতি, সেটাকে মেইনলি আমরা ডিপ্রেশন বা বাংলায় একটা মানসিক অবসাদ আমরা বলে থাকি। এখানে যদি আমি মন খারাপ বিষয়টা থাকে, এবং আপনি যে মানসিক অবসাদ বা ডিপ্রেশনের কথা বলছি, এখানে আমরা কখন বুঝতে পারবো যে এই লোকটা মানসিক অবসাদে ভুগছে? মানে এখানে কি কোনো একটা সময়সীমা রয়েছে যে এতদিন পর্যন্ত যদি আমার সামান্য মন খারাপ আমাদের অল্প সময়ের জন্য হতে পারে, কিন্তু আপনি যেটা বলছেন বুঝতে পারছি যে আমরা সেটা যদি ডায়াগনোসিস করতে চাই বা কখন আমরা বুঝবো যে আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে, সেই যে সীমারেখাটা আপনি জানতে চাইছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে গিয়ে অন্তত ধরুন মানে 2 সপ্তাহ বা 2 উইকস আমরা যদি বলি, বা 14 দিন, সেই 14 দিনের ধরে যদি কারোর পরিস্থিতিটা এটা সেম ভাবে একটা মানসিক অবসাদে থাকে, যে কোনো কিছু ভালো লাগছে না, বা আমি যে সিমটম গুলি বললাম এগুলো যদি থাকে, তাহলে আমরা কিন্তু মানসিক অবসাদ বলবো। সাথে যেমন ধরুন কোনোদিন হয়তো সকালটা আমার ভালো লাগছে না, কোনোদিন আমার রাত্রেবেলা ভালো লাগছে না, সেটা আমাদের সবারই হয়। তার জন্য যে আমরা সবাই অবসাদে ভুগছি, আমাদের চিকিৎসকের কাছে যেতে হবে, সেটা নিশ্চয়ই না। সেটা হলো ন্যূনতম যদি 2 সপ্তাহ যদি ধরে সিমটম বা লক্ষণগুলি থাকে, তাহলে সেটা বুঝতে হবে যে সেটা আমাদের একটা ডিপ্রেশন হচ্ছে। সঙ্গে যে আমাদের জীবনের 3টে যে অধ্যায় আছে, একটা জীবন যদি ক্ষতিগ্রস্ত হয়, একটা দ্বিতীয় হলো যদি সামাজিক আমাদের মেলবন্ধন যদি আমরা ধরে রাখতে না পারি আমাদের মানসিক অবসাদের জন্য, তাহলেও সেটাকে আমরা ডিপ্রেশন বলবো। যদি আমার যেটা জীবিকা নির্বাহের যে উপায় সেটা যদি আমি করতে না পারি, তাহলেও কিন্তু এই যে 3টা বিষয় যদি আমরা না করতে পারি, তাহলে সেই সীমারেখাটাকে ধরে আমাদের এগোতে হবে যে আমাদের একটা মানসিক অবসাদ হচ্ছে, আমার কিছুটা চিকিৎসার প্রয়োজন। এই ক্ষেত্রে সিমটমস কি? মানে যারা
পরিবারের লোকজনরা রয়েছেন তারা কখন বুঝবেন যে পরিবারের এই সদস্যটা মানসিক অবসাদে ভুগছে? হ্যাঁ, তখন যেটা সিমটমের মধ্যে হয়, প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে সব রকম সিমটম হয় না, প্রত্যেক বয়সে একরকমের সিমটম হয় না, সেটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা। আমি যদি একটা ভারী বয়স্ক মানুষের কথা ভাবি, তাহলে আমরা বলবো যে ধরুন একটা তো হলো যেটা বললাম, কোনো কিছুতে ভালো না লাগা, কোনো আনন্দ দেওয়ার জিনিস এখন আনন্দ দিচ্ছে না, কখনো দেখা যায় যে খাওয়া দাওয়া কমে যায়, আবার কিছু কিছু মানসিক অবসাদের ক্ষেত্রে খাওয়া অত্যধিক পরিমাণ বেড়ে যায়। সেক্ষেত্রে মানসিক মানুষ ভাবতে থাকে সেটা যে অনবরত আমি খাচ্ছি, যতক্ষণ না ভালো লাগছে খেতেই থাকছি, সেটা বেড়েও যায়, সেটা আবার কমেও যেতে পারে। মানে আপনার যেটা বেজ লাইন সেটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখা যাবে যে ওদের ক্ষেত্রে শারীরিক ওজন যেটা আছে, সেই ওজন যদি দেখি যে মাসখানেকের মধ্যে 5% বেড়ে গেছে অথবা 5% কমে গেছে এবং সঙ্গে আমার মানসিক অবসাদ রয়েছে, তাহলে কিন্তু আমরা সেটা মানসিক রোগের ডিপ্রেশনের সিমটম হিসেবে আমরা ধরব। সঙ্গে চুপচাপ বসে থাকা, মানুষের সঙ্গে না মেশা যদি হয়, যেটা কাজকর্মে যাচ্ছে না, বাড়িতে বসে আছে, আবার জিজ্ঞেস করলে বলছেও না যে কেন কি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু মানসিক অবসাদের লক্ষণ হিসেবে এগুলিকে আমরা ধরতে পারি। দেখুন, ধরুন কেউ স্টুডেন্ট যদি হয়, ছাত্র জীবনে হোক, বা একটা যদি 18 বছরের নিচে সেই বয়ঃসন্ধিকালে যদি ডিপ্রেশন হয়, তাহলে কিন্তু ওরা ক্লিয়ার কাট কখনো বলতে পারে না যে আমার মন ভালো লাগছে না। সেক্ষেত্রে ওরা কি করে, সেক্ষেত্রে ওরা দেখা যায় যে একটু বিরক্তি বা ইরিটেশন একটা হয়ে যায়, যে কোনো কিছু মা বাবা যখনই বলে ও খুব বিরক্ত হয়ে যাচ্ছে, পড়াশোনা আমাদের মন বসছে না, কখনো কখনো একা বসে চোখের মধ্যে একটু জল ফেলছে। সেটা যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে বাচ্চার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা মানসিক সমস্যা হচ্ছে। আমাদের উচিত তখন ওদের সঙ্গে কথা বলা এবং ওদের সঙ্গে ওদের মনটাকে একটু ইভালুয়েট করে দেখা মা বাবা, যে কোথায় কোনো সমস্যা হচ্ছে। সঙ্গে প্রাপ্তবয়স্ক যারা আছে ওরা ওদের ক্ষেত্রে ঘুম বেশিরভাগ ক্ষেত্রে কমে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সারাদিন ধরেই ঘুমোচ্ছে, কোনো কাজকর্মে যাচ্ছে না, তখনও কিন্তু আমাদের বুঝতে হবে যে ওর মানসিক অবসাদ হচ্ছে। এই বয়স্ক যদি কেউ হয়, ধরুন আমরা যেটা ভাবি যে ধরুন 60 বা 70 বছরের বেশিও যদি হয়, ওদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন হতে পারে। ওদের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে ওদের কাছে একটু হেল্পলেস কন্ডিশন মনে হতে পারে। যেমন আমার যে পরিস্থিতি আছে সেখানে কেউ আমাকে সাহায্য করার নেই, সেটা যদি মনে হয়, এটা হচ্ছে ডিপ্রেশনের লক্ষণ। কেউ যদি মনে করে যে আমি একটা কোনো কাজে লাগবে কোনো মাফ করবেন, যদি আমি কোনো কাজে লাগবো না, একটা হোপলেস কন্ডিশন, যে আমাকে দিয়ে আর কিছু হবে না। দেখা যায় যে বেশি যদি হয় তার সঙ্গে কিছু কিছু প্রবণতাও কিন্তু চলে আসে। সেক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো দেখা যাচ্ছে যে বিনা কারণে আশেপাশের প্রতিবেশী বা মানুষজনকে যে লোকটা আমার ক্ষতি করছে, এই লোকটা বোধহয় আমার সেই কাগজপত্র নিয়ে যাচ্ছে বা আমার মনের কথা জেনে যাচ্ছে, ওরা হয়তো আমাকে নিয়ে আলোচনা করছে পেছন পেছন, এরকম সিমটম যখন হয় তখনও কিন্তু সেটা মানসিক রোগের একটা লক্ষণ হয়ে থাকে। সেটা বুঝতে হবে। আপনি এখানে ছাত্রছাত্রীদের কথা তুললেন, বিশেষ করে যুবক অংশের বা নাবালক নাবালিকা যারা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রাজ্যেও কিন্তু নাবালক নাবালিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই আত্মহত্যার প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে, বা এই ডিপ্রেশনের বিষয়টা। আপনার কি মনে হয় বা আপনার অভিজ্ঞতায় কি আপনি পেয়েছেন যে বিশেষ করে ছাত্রছাত্রী জীবনে কেন এই ডিপ্রেশনটা আসছে? সেটা তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বললেন, যে সুইসাইড বা নিজেকে আত্মহননের যে চেষ্টা বা যে চিন্তা, সেটা ডিপ্রেশনের সঙ্গে অনেক ক্ষেত্রে আমরা দেখি সেটা যুক্ত থাকে, যদিও সেটা মানসিক অন্য সমস্যা থেকেও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই আত্মহনন বা নিজের সুইসাইডের চিন্তাটা কিন্তু খুব ওদের থাকে। সেটা হিসেবে আমি বলবো যে একটা ডিপ্রেশন কন্টিনিউয়াসলি অনেকের মধ্যে থাকে, সেটা হয়তো বাড়ির বুঝতে পারছে না, অথবা দেখা যায় যে বাড়ির লোক বুঝতে পারছে কিন্তু পর্যাপ্ত সময়ের জন্য চিকিৎসা নিতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ওরা কিন্তু সেই পথটা বেছে নেয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা হেল্পলেস কন্ডিশন, যে আমি যেটা বলেছি মানসিক অবসাদের, যে আমার এই সমস্যার উন্নতি হবে না, আমার যেটা মনে হচ্ছে যে সমস্যাটা যেভাবে আছি এখানে আমাকে কেউ সাহায্য করতে পারবে না, না আমার বন্ধু বান্ধব, না আমার মা বাবা, না আমার কোনো টিচার, কেউ আমাকে সাহায্য করতে পারবে না, এখন আমার কাছে আর কোনো উপায় নেই, আমি সামনে দেখতে পাচ্ছি যে ইট ইজ দেয়ার ইজ টোটাল ডার্ক। সেক্ষেত্রে তারা কিন্তু কিছু সময়ের জন্য আত্মহত্যার একটা চিন্তা করে ফেলে। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে কম বয়সী যারা, নিশ্চয়ই সেটা খুব বেড়ে যাচ্ছে, আমরা সেটা পত্রপত্রিকায় বলুন বা আমাদের যে পরিসংখ্যান যেটা আছে সেই পরিসংখ্যানে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি যে আত্মহত্যার সমস্যাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে।
সেই ক্ষেত্রে যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওরা কিন্তু প্রত্যেকবারই ওদের যে মেইন যে থিমটা, যে ডব্লিউএইচও যে মেইন থিম, সেটার মধ্যে কিন্তু কোনো না কোনো ভাবে মানসিক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত ওরা কিন্তু বিষয় রাখছে। যেমন কয়েক বছর আগে ছিল ডিপ্রেশন লেটস টক, যেমন ডিপ্রেশন হয়েছে চলুন কথা বলি, ওকে, কথা বলি। কিছু সময় থাকে যেমন আত্মহত্যাগুলিকে কিভাবে প্রিভেন্ট করা যায়। কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ। সেই টিনেজার ক্ষেত্রে মেইন সমস্যাটা কি হচ্ছে, যে ধরুন একদম 10-12 বছর যেখানে থাকে সেই ক্ষেত্রে সংখ্যাটা কম। যখন সে 13 বা 14 ইয়ার্সে ও যখন পার করতে চলেছে, তখনই ওদের সামনে কিছু কিছু সমস্যা উঠে আসে, যেটা ধরুন সে 12 বছর আগে বুঝতে পারেনি। হয়তো মা বাবার মধ্যে কোনো ঝামেলা কখনো চলছে, বা ছোটবেলা থেকে মনে হচ্ছে যে সংসারের মধ্যে সেটা শান্তি অন্য একটা ফ্যামিলিতে যেমন থাকে সেটা আমাদের ফ্যামিলিতে নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবা, আমরা যারা সারাদিন কাজকর্ম করি বা অফিসে কাজ করি, হয়তো সঠিক সময়টা, পর্যাপ্ত পরিমাণে সময় আমরা শিশুদের দিতে পারি না, সেটাও একটা অবসাদের কারণ। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আজকাল যে নেশা সামগ্রিক যেগুলো, সেগুলি কিন্তু ধীরে ধীরে মানে এই গ্রুপের মধ্যেও কিন্তু কম বেশি শুরু হয়ে যাচ্ছে। সেই নেশা সামগ্রী যখন ওরা নিতে থাকে, তখন কি হয়, ওদের একটা ক্রেভিং হয় যখন নেশাটা না নেবে। সেক্ষেত্রে মা বাবা সেটা অনেক ক্ষেত্রে অ্যালাউ করে না, অনেক ক্ষেত্রে পয়সা দেয় না, বা দেওয়ার মতো না, এটা তো কেউ দেবেও না। সেই ক্ষেত্রে ওরা কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই নেশাটার জন্য বাড়িতে ঝগড়াঝাটি হয়, একটা আবেগের সৃষ্টি হয়। কারণ ওদের এই টেন্ডার যে কম বয়সের যে মনোভাবটা, সেটাকে কিন্তু সেই বাচ্চা সুলভ হয়েই কিন্তু মা বাবার সমাধান করা উচিত। সেক্ষেত্রে আপনি যদি অন্য কারোর সঙ্গে এটা কম্পেয়ার করেন, তুলনা করেন, সেক্ষেত্রে ওর মানসিক পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি যে হয়তো একটা তুলনা দিয়ে বললে হয়তো সে আরেকটু ইমপ্রুভ করে যাবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। সেই কম্পারিজন যখন আসে বিপরীত হতে পারে তখন ভাই বোনের সঙ্গে বা ছেলে মেয়ের সঙ্গে, তখন ওরা ওদের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়ে আসে। সেটা পজিটিভ ক্ষেত্রে খুব কমই নেয়, সেটা নেগেটিভ ক্ষেত্রে কিন্তু মানুষ বেশি করে নিয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের বাবা মার উচিত যে ছেলে মেয়ের কাছে একটা মডেল হয়ে ওদের কাছে নিজেকে প্রতিস্থাপন করা। সেটা ধনী হোক, দরিদ্র হোক, বা মিডল ক্লাসই হোক, বাবা মাকে সে যাতে ফলো করতে পারে, সে যাতে তার মনের কথাটা বলতে পারে, যে সেটা সে যত খারাপ কাজই করুক, বাবা মার সঙ্গে যদি ফ্রেন্ডশিপ না থাকে, বাবা মা যদি অতিরিক্ত অনেক সময় অথরিটেটিভ গার্জিয়ানশিপ হয়, যেটাকে আমরা বলি যে অতিরিক্ত কড়া মা বাবা, সেটাও কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেক সময় একটু সমস্যার সৃষ্টি করে। কারণ ওদের যে সমস্যা যেটা সে ফেস করছে, সেটা ধরুন গার্লফ্রেন্ড নিয়ে হোক, সেটা ছেলে বন্ধু মেয়ে বন্ধু নিয়ে হোক, সেটা নেশা নিয়ে হোক, সেটা হয়তো কোনো বন্ধুর সঙ্গে সে কম্পিটিশনে পাচ্ছে সেটা নিয়ে হোক, সেটা যতক্ষণ না কাউকে বলতে পারবে, এই যে ডিপ্রেশন লেটস স্টপ, যে চলুন কথা বলি, সেই পরিস্থিতিটা যদি না থাকে, তখন কিন্তু ওদের কাছে সেই যে একটা কালো ছায়া সামনে নেমে আসে, মনে হয় যে আমি টোটাল হোপলেস হয়ে গেছি, হেল্পলেস হয়ে গেছি, নো ওয়ান কেউ আমাকে হেল্প করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু ওরা সেই চিন্তাটা করে ফেলে। সেক্ষেত্রে আমাদের উচিত যে মা বাবার সেটা খুব ক্লোজলি অবজার্ভ করা বাচ্চাকে, সেটা মানসিক সাপোর্ট দেওয়া, যে তোমার যাই প্রবলেম আছে আমি তোমার সঙ্গে আছি, আগে প্রবলেমটা সলভ করি, তার সঙ্গে বসে আমরা কিভাবে কি হলো সেগুলো আলোচনা করব। তো সেই সাহসটা মা বাবার দেওয়া উচিত, আমি এটা বলবো। আপনি বললেন 13-14 বছর বয়সের পর থেকে, আমরা কি জানতে পারি যে শিশুদের ক্ষেত্রে এটা কতটা কার্যকর? 6 বছর বা 6-7 যখন পড়াশোনা শুরু হয় নার্সারি স্টেজের পর থেকে, তাদের ক্ষেত্রে কতটা এফেক্ট হয় নেগেটিভিটি, যেটা আপনি বললেন গার্জিয়ানদের যে নেগেটিভিটিটা রয়েছে, অতিরিক্ত সেখানে শাসন করা, সেই বিষয়টা? সেই ক্ষেত্রে যে আমরা যদি দেখি 12 বছরের নিচের যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যা যেটা আছে, সেখানে ডিপ্রেশন নেই সেটা বলবো না, কিন্তু তুলনামূলক কম থাকে। সেটা ডায়াগনোসিসও কম হয়, সেটা হতে পারে যে কেউ এত ছোট বাচ্চা ডিপ্রেশন হবে, কেউ সেটা চিন্তা করে নিয়েও আসে না, দেখতে দেখতে হয়তো সময়টা পেরিয়ে যায়, এটা একটা কারণ হতে পারে। কিন্তু ডেফিনেটলি সেই ক্ষেত্রে ওদের একটা মানসিক অবসাদ কিন্তু হতে পারে। সেই ক্ষেত্রে লক্ষণটা হয় যে মানে পড়াশোনা ভালো লাগছে না, মন ভালো লাগছে না, বা হয়তো কান্না করছে, বা খুব বিরক্ত হচ্ছে, বা খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে। সেই বিষয়গুলি কিন্তু মা বাবার সবসময় একটা নজর দিয়ে রাখা উচিত। ডিপ্রেশন সেটা হয়, সেটা একটা হচ্ছে ডায়াগনোসিস কম হয়, দ্বিতীয় হচ্ছে সেটা সংখ্যাটাও যদি আমি মিডল এজের সঙ্গে কম্পেয়ার করি বা ইয়ং বা ইউথের সঙ্গে, তাহলে সেই ক্ষেত্রে সংখ্যাটা কম। কিন্তু ডেফিনেটলি 6 to 12 ইয়ার্সের মধ্যে ডিপ্রেশন হয়, সেটা মেবি নট সো কমন, কিন্তু সেটা কিন্তু হয়। সেটা আমাদের খুব ক্লোজলি মা বাবার সেটা খেয়াল রাখা উচিত। আমরা জানি বিশেষত এই ডিপ্রেশন বিষয়টা একটা সাইকোলজিক্যাল বিষয়। আমি জানতে চাইবো এটা কতটা বায়োলজিক্যাল, তার সাথে কোনো বায়োলজিক্যাল রিলেশন রয়েছে কিনা, নাকি সম্পূর্ণটাই সাইকোলজিক্যাল? নিশ্চয়ই, দেখুন বায়োলজিক্যাল তো রয়েছেই। কারণ আমরা যে ধরুন আমি যে আপনার সঙ্গে কথা বলছি, সেই কথা বলতে গিয়ে যে আমার
শ্রোতা আমার যে মাসলগুলি মুখের নড়ছে, টাংটা আমার নড়ছে, আমার গলার ভোকাল কর্ডটা আমার নড়ছে, এবং যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন এই সময়ে ওরাও যে শুনছেন, মানে সেই শব্দটা যাচ্ছে গিয়ে ব্রেনের মধ্যে প্রসেস হচ্ছে, সবটা কাজই কিন্তু ব্রেনের এবং নার্ভ দিয়ে হচ্ছে। সেটা একটা অ্যাক্টিভিটিসও আমরা দিনের মধ্যে নার্ভ ছাড়া করি না, কোনো না কোনো ভাবে নার্ভ আমাদের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে ডিপ্রেশনটাও কিন্তু সেটা নার্ভের সঙ্গে যুক্ত। আমি হাসি দিতে গেলে আমার কটা মাসল নড়বে, আমি কাঁদতে গেলে কটা মাসল নড়বে, সেটা কিন্তু ব্রেইনের হায়ার সেন্টার আমাকে ঠিক করে দেয়। এবং আপনার প্রশ্নের সরাসরি যদি আমি উত্তর দিতে চাই, সেখানে আমাদের ব্রেইনের মধ্যে নার্ভের মাঝখানে একটা নিউরো গহ্বর থাকে, সেটাকে সাইনাপটিক গ্ল্যান্ড বলা হয়। সেই ক্ষেত্রে কিন্তু সেরোটোনিন একটা প্রধান উপাদান, নিউরো ট্রান্সমিটার থাকে, সেটার যখন কমে যায় তখন কিন্তু সেটা ডিপ্রেশন হিসেবে দেখা দেয়। কাজেই সবটাই কিন্তু মানে আপনার নার্ভের ফাংশনের সঙ্গে যুক্ত আছে। কিন্তু আমরা যদি পরীক্ষা করি, সেটা সিটি স্ক্যান বা এমআরআই বা কোনো রক্ত পরীক্ষা করি, সেই ক্ষেত্রে কিন্তু সেটা সরাসরি ধরা পড়ে না। কারণ মেইনলি এইসব যে সিটি স্ক্যান এমআরআই এর মাধ্যমে আমরা মেইনলি স্ট্রাকচারাল ডিফেক্ট বা ধরুন গঠনগত যদি কোনো সমস্যা থাকে, যেমন ব্রেনের মধ্যে ব্রেন টিস্যুর মধ্যে মাঝখানে রক্ত চলে এসছে, সেটা আমরা দেখতে পারি। কিন্তু এক একটা নার্ভের ফাংশনগুলি কিন্তু এই দুটো পরীক্ষার মধ্যে ধরা পড়ে না। তার জন্য অ্যাপারেন্টলি আমাদের মনে হয় যে সিটি স্ক্যান, ইসিজি যাই বলুন সব নর্মাল, কিন্তু তবুও আমার মনটা ভালো থাকছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে যে দুই নার্ভের মাঝখানে যে উপাদান যেটা থাকে, সেটা ক্ষণিকের জন্য কমে যায় অথবা বেড়ে যায়, সেটা থেকে কিন্তু আমাদের যে মানসিক রোগের লক্ষণগুলি আমাদের মধ্যে কাজ করে। ডিপ্রেশনের কোন পর্যায়ে, জানতে চাইবে এবার আপনার কাছ থেকে বিষয়টা, যে ডিপ্রেশনের কোন পর্যায়ে তাদের মধ্যে যে আত্মহত্যার প্রবণতাটা সেটা তৈরি হয়? হ্যাঁ, সেটা ডিপ্রেশনের ধরুন একদম প্রথম অবস্থায় চলে আসে সেটা না, যদি কোনো ক্ষেত্রে সিভিয়ার ডিপ্রেশন হয় সেই ক্ষেত্রে চলে আসে। এবং আত্মহত্যার সঙ্গে যুক্ত আরো কিছু কিছু সিমটম থাকে, যেমন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। ধরুন অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, হয়তো কোনো কারণে সে ভালো ছিল, কোনো কারণে মা বাবা একটু বকে দিয়েছে, বা কোনো কারণে একটা ক্ষণিকের আবেগ সৃষ্টি হয়েছে, দেখা গেছে যে সে হয়তো গত 6 মাসের মধ্যে তার ডিপ্রেশন হয়নি, কিন্তু কোথাও তার লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা আত্মহননের চিন্তাটা আসতে পারে। কাজেই সেই আপনার ডিপ্রেশন কখন হবে সেটার অ্যান্সার যদি দিতে মানে হয়, তাহলে আমি বলবো যে ডিপ্রেশন যদি খুব বেড়ে যায়, যখন হয়তো ওষুধ কাজ করছে না, হয়তো দেখা যায় সে ওষুধ নিয়মিত নিচ্ছেন না, অথবা ওষুধ নিচ্ছে কিন্তু বাড়ির লোক হয়তো সমানভাবে সাপোর্ট করছে না, এটা যে একটা মানসিক সমস্যা, সেটা ব্রেনের কোনো গঠনগত বা কোনো একটা ফাংশনাল প্রবলেম থেকে হচ্ছে, সেটা আমরা খুব কমই বুঝতে পারি। আমরা তো ভাবি যে হ্যাঁ আমার সঙ্গে বসো, আমি টিভি দেখছি, তুমি বসছো না কেন, কেন চলে যাচ্ছ, টিভিতে ভালো একটা গান চলছে কেন দেখছো না? কিন্তু সেটা তো আসলে সেটা মানে সেটা ব্রেনের কোথাও না কোথাও একটা ডিফিসিট রয়ে গেছে, তার জন্য সেটা অ্যাকসেপ্ট করতে পারছে না। এইরকম পরিস্থিতি যখন চলে আসে, ওর সামনে যখন দেখে যে আর কোনো আশা দেখতে পাচ্ছে না, সমস্যাটা কাউকে বলতে পারছে না, সমস্যাটা সমাধানের কোনো রাস্তা দেখতে পাচ্ছে না, তখন কিন্তু ওই রকম একটা ব্যবস্থা কিন্তু ওরা নিয়ে নেয়। কিন্তু মানে আমরা মানে মানসিক চিকিৎসা যারা করি, আমরা নিশ্চিত তখন ওই সময় যদি ওর সঙ্গে একটু কথা বলা যায়, ওর সঙ্গে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সে সুস্থ হয়ে যায়, হয়তো জন্য সেই চিন্তাটা মাথা থেকে চলে যায়। কাজেই আমাদের সেই কোনো রকম মানসিক সমস্যা যদি মনে হয়, সেটা আমাদের মনে রাখতে হবে, এবং আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে বুঝতে হবে যে আমার ছেলে মেয়ে কতটুকু ইমোশনাল। যদি ওভার ইমোশনাল হয়, তাহলে আমি সেখানে ওভার ইমোশনাল টক আমি করবো না, কথা বলবো না। সেগুলি কয়েকটা জিনিস কিন্তু আমাদের সবসময় একটু মনে রেখে চলা উচিত। এই যে আত্মহত্যা বা সুইসাইড, এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে একটা ঋণাত্মক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। যারাই এই পদক্ষেপটা গ্রহণ করে তাদের সম্পর্কে একটা নেগেটিভ কনসেপ্ট তৈরি হয়ে যায় সমাজে এবং মানুষদের মধ্যে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো আসলে সুইসাইড একটা ক্রাইম ছিল এতদিন, সেটা আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট কিছুদিন আগে, কয়েক বছর আগে সেটাকে ডিক্রিমিনালাইজ করেছে। যে মানসিক রোগ হলে আগে কিন্তু সেই সুইসাইড যদি কেউ করে সেটা কিন্তু একটা ক্রাইমের মধ্যে চলে যেত, এখন কিন্তু সেটা ক্রাইমের মধ্যে যায় না। এখন সবাই বলে যে না, এটা একটা ডিপ্রেশন বা একটা সুইসাইডের যে প্রবণতা, সেটা কিন্তু এখন একটা মানসিক রোগ। তখন প্রথমেই এরকম যদি কোনো কেস আমরা যদি সার্ভাইভাল পাই, যে হয়তো অ্যাটেম্প করেছে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু মানসিক চিকিৎসার জন্য ওদেরকে পাঠানো হয় প্রায় প্রতিটি ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এটা আমরা ক্রাইম বলবো না, সেটা একটা মানসিক সমস্যা। অন্য যেরকম সমস্যা হয়ে থাকে, ধরুন ডায়াবেটিস, প্রেশার, বা কারোর ম্যালেরিয়া হলো, কারোর জ্বর হলো, ঠিক সেই রকমই একটা অসুবিধা যেটা ব্রেনের ভিতরে, ব্রেনের ফাংশনের মধ্যে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় সেই যে ঘৃণাত্মক আপনি যেটা বললেন, সেটা না করে অবশ্যই একটা মানে সহানুভূতির হাত যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমরা সমাজে খুব সুন্দরভাবে এটার বিরুদ্ধে লড়তে পারবো। যদি সেটা না করি, তাহলে সেই সংখ্যাগুলি খুব একটা কমে যাবে বলে আমি আশা করি না। আমি মনে করি যে সেগুলি বাড়তেই থাকবে, এবং আমরা আরো বেশি স্টিগমাটাইজ হবো, আমরা বেশি আরো সেই অন্ধকারের দিকে আমরা চলে যাব। এই বিষয়ে পরিবার এবং
যে বন্ধু বান্ধব রয়েছে বা আত্মীয় পরিজনরা রয়েছে, যারা কাছের মানুষ রয়েছেন, তাদের কি ধরনের ভূমিকার প্রয়োজন রয়েছে? হ্যাঁ, তাদের ক্ষেত্রে সেই ভূমিকা যেটা আমি তো বললাম যে কিছু না, যখন ওরা ভাববে যে ঘরের কোনো একটা মানুষ বা সেই বন্ধুর গ্রুপের একটা মানুষ একটু একা হয়ে যাচ্ছে, ওর সঙ্গে বসে কথা বলা, যে তোমার কি হয়েছে সেটা বললে অনেক সময় বলতে পারে না, কারণ ও তো ভাবছে যে আমার সমস্যাটা সমাধান হবে না। সেই ডিপ্রেশনে কি হয় আমি বলবো, যদি মনে হয় যে ধরুন আজকে আমাদের ভারতবর্ষের সঙ্গে অন্য একটা দেশের একটা যুদ্ধের পরিস্থিতি হলো, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ধরুন আমার দেশের রাষ্ট্রপতি ওদের দেশের রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি ফাইট করতে যাবেন, ঠিক। সেটা আমরা বুঝতে পারি। কিন্তু ডিপ্রেশন কি হয়, সে ভাবে যে যত সমস্যা আছে সে নিজে একাই সবটা সলভ করে ফেলবে। সেক্ষেত্রে যে আরেকটা মানুষের হেল্প লাগবে, আরেকটা মানুষ থেকে সে সাহায্য নিতে যাবে, সেটা কিন্তু ওর মাথায় তখন আসে না। সেক্ষেত্রেই সবচেয়ে বড় যে ভুলটা, যে প্রবলেমটা সেই পেশাদার রোগীর যেটা হয়ে থাকে, ও ভাবে যে আমি একা একা সব সমস্যার সমাধান করে ফেলবো, কিন্তু দেখা যায় কদিন পরে গিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারছে না, সে কাউকে বলতেও পারছে না, তখন গিয়ে কিন্তু সে সেই পথ বেছে নেয়, ডিপ্রেশন বলুন। সেক্ষেত্রে আমার উচিত যে বন্ধুস্থান যারা আছে ওরা সবসময় ওর সঙ্গে কথা বলবে, বাড়ির লোক যারা আছে ওকে বুঝাবে যে হ্যাঁ দেখো আমি বুঝতে পারছি যে তুমি চুপচাপ আছো বা তুমি রেগে যাচ্ছ, আমরা বুঝতে পারছি যে কোনো একটা সমস্যা কোথাও না কোথাও আছে। হ্যাঁ, বলো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি তুমি যদি কোনো খারাপ কিছু করে থাকো, তাহলে সেটা নিশ্চয়ই আমরা এজ এ ফ্যামিলি মেম্বার সবাই মিলে আমরা সেটাকে আমরা আটকানোর চেষ্টা করব, সেটা আমরা লড়ে দাঁড়াবো। সেই ক্ষেত্রে কিন্তু ও একটা মনে সাহস পায়, সেই ক্ষেত্রে সে যে কঠিন পরিস্থিতি থেকে আস্তে আস্তে কিন্তু একটু শিথিল হয়ে বাইরের দিকে চলে আসে। এই রোগের চিকিৎসা কি আছে এখন? হ্যাঁ, চিকিৎসা তো নিশ্চয়ই আছে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো আরো ইমপ্রুভ হবে। সেই চিকিৎসা বলতেই যে সবসময় মেডিসিন লাগবে সেটা না। আমরা যারা চিকিৎসা করি আমরা সেটা ভাবি যে ধরুন খুব মাইল্ড কেস বা একটু মাইল্ড থেকে মডারেট কেস, সেটা কিন্তু কথা বলা, একটু কাউন্সিলিং, বা কারোর যদি সেটা থেকে ঘুম টুম কম হয় সেক্ষেত্রে একটু ঘুমের সাহায্য করার জন্য ওষুধ দেওয়া, সেটা দিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। সঙ্গে যে কাউন্সিলিং এর খুব প্রয়োজন হয়, কারণ ওর মনের যে বদ্ধমূল যে ভুলগুলি যেখানে রয়েছে সেগুলি কাউন্সিলিং এর মাধ্যমে আমরা ধীরে ধীরে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করি। যে কাউন্সিলর যেমন কাউন্সিলররা করে, আবার সঙ্গে ধরুন ডাক্তার আমরা যারা আছি আমরা বলি, সেটা শুধু মানে মানসিক রোগী রোগ চিকিৎসক হতে হবে সেটা না, সেটা যে কোনো হাসপাতালে যে কোনো চিকিৎসকের কাছে গিয়েও যদি বলে আমার এই সমস্যাটা হচ্ছে, সেও কিন্তু ওষুধ লিখে দিতে পারবে। সেটা এমন কিছু না যে ছুটে আগরতলাতে আসতে হবে বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যেতে হবে, ডেফিনেটলি নট। কিন্তু ওর কাউকে না কাউকে সেটা জানাতে হবে। সেটা যদি জানায়, প্রাথমিক কেসগুলি কিন্তু সেটা কাউন্সিলিং এর মাধ্যমে সেরে, আর যদি দেখা যায় সেটাতে সারছে না বা কেসগুলি একটু মডারেট থেকে ধরুন একটু সিভিয়ার টাইপের চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে অনেক ধরনের ওষুধ আছে, আমরা ওষুধ দিয়ে থাকি। সেক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, সঙ্গে অ্যান্টি ডিপ্রেসেন্টেও যদি মনে হয় যে ওর মনের মধ্যে সন্দেহগুলি যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিসাইকোটিক মানে ওষুধ যেগুলি আছে সেগুলো কিন্তু আমরা হালকা ডোজে দিই। এবং ডেফিনেটলি এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য নিতে হবে। এখন এমন যাতে না হয় যে কেউ নিল 2-3 মাস ভালো হয়ে গেল তারপর আর নিল না, সেই ক্ষেত্রে কিন্তু সেটা আরো পরবর্তী সময়ে আরো একটু বেশি রূপে দেখা দেবে এবং দেখা যাবে যে আগের ওষুধগুলো কিন্তু সেভাবে কাজ করছে না। কাজেই আমার মনে হয় সেই ক্ষেত্রে পেশেন্ট সেটা যা কোর্স থাকে কোর্সটাকে কমপ্লিট করা উচিত, তাহলে ডেফিনেটলি আমরা সেক্ষেত্রে ওইখান থেকে আমরা বেরিয়ে আসবো। কারণ ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট ডিপ্রেশন সেটা সংখ্যাটা খুবই কম। সেটা ওরা যদি চিকিৎসা ভালো হবে না, সেটা মানে ডেফিনেটলি এরকম তো খুব কমই হওয়ার কথা। এখানে একটা সমাজে একটা স্টিগমা রয়েছে, এই যে মেডিসিনগুলি দেওয়া হয়, আপনি যেগুলি বললেন, অনেক ক্ষেত্রে একটা ধারণা থাকে যে তার একটা সাইড এফেক্ট থাকে, বা ঘুম বেশি হয় বা ঘুম কম হয় সে ওষুধ খেলে, তো সে এরকম একটা ধারণা থাকে বিশেষত। আপনি এই বিষয়টা নিয়ে কী বলবেন? আরেকটা জিনিস জানতে চাইবো, এই সিভিয়ার কেস থেকে যদি সিভিয়ার স্টেজে চলে যায় ডিপ্রেশনটা, সেখান থেকে সুস্থ হয়ে উঠতে আপনি বললেন যে 2-3 মাস খেয়ে ভালো হলেই হবে না, এটা কন্টিনিউ করতে হবে। কতটা সময় লাগে একটা রোগীকে সুস্থ হয়ে উঠতে? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার প্রথম প্রশ্নটা যেটা ছিল সেটা আরেকবার বলবেন কি? এই যে আপনি যে বললেন এই যে মেডিসিনগুলি দেওয়া হয়, এটা একটা সোসাইটির স্টিগমা রয়েছে। হ্যাঁ, দেখুন সেটা আমরা এলোপ্যাথির যে প্র্যাকটিসটা আমরা করি সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কোনো ওষুধ নেই। সেটা আমি প্রথমেই সব রোগীর বাড়ির লোকজনকে বলি যে সাইড এফেক্ট ছাড়া কোনো কিছু হয় না। কারণ কি, যে কোনো ওষুধ যখন একটা বানানো হয় তখন কি হয়, সেই ক্ষেত্রে যে কোনো ধরুন আমি একটা ওষুধ নাম আমার ব্রেনে কাজ করলো, সেই ওষুধটা তো আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমেও যাচ্ছে, সেটা আপনার স্কিনেও যাচ্ছে, সেই ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা হবে না, সেটা কথা মুশকিল। কিন্তু আমাদের এত রিসার্চের পরে সেই ফার্মাকোলজি ওষুধের ডিপার্টমেন্ট যে ওষুধগুলি আমাদের
মার্কেটে নিয়ে আসে, যেগুলি রিসার্চের মাধ্যমে নিয়ে আসে, সেগুলি দেখা যায় যে পার্শ্ব প্রতিক্রিয়া হবেই, মানে ইট ইজ নট ম্যান্ডেটরি। বুঝতে পারছেন যে আমি এটা খেলাম আমার সাইড এফেক্ট হবেই এমন না। যেমন ধরুন একটা সিম্পল ওষুধ প্যারাসিটামল, যেমন যদি আমি খাই, ডেফিনেটলি যদি আমি হায়ার ডোজে খাই, আমি বেশি দিন ধরে খাই, আমি যদি যতটুকু সময় ডাক্তারবাবু বলে দেন সেটা না করে যদি আমি আধা ঘন্টা পর পর যদি সারাদিনে 3-4 বার খাই, ডেফিনেটলি এটা থেকে একটা সমস্যা হবে। কিন্তু প্যারাসিটামল খেয়ে সমস্যা দেখুন কজনের হয়েছে, ইটস ভেরি লেস। বুঝতে পারছেন কথা? ঠিক ঠিক ঠিক। তো সেই ক্ষেত্রে আমি উত্তরটা আমি ডাইরেক্টলি বলবো না যে কিছু হয় না। আমাদের যে নার্ভের যে ওষুধগুলো আছে এমন ভাবেই বানানো হয় যে কেউ যদি সারা জীবন ধরেও খায়, দেখা যাবে যে ওর ক্ষেত্রে সমস্যা হবেই, এমন কোনো ম্যান্ডেটরি কোনো কথা নেই। বুঝতে পেরেছেন কথাটা? যে তার জন্য আমরা কি করি, আমরা যেটা বলি যে ফলো আপ। ধরুন আপনি 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে ডেফিনেটলি আসবেন। আসলে কি হয়, আমরা কথা বলে দেখি, যদি ডোজটা কিছুটা কমানো যায় কমিয়ে দিই, যদি মনে হয় ডোজটা বাড়াতে হয় বাড়িয়ে দিই। এখন কিছু কিছু ক্ষেত্রে রোগীরা কি করে, ওদের পুরোনো প্রেসক্রিপশন দিয়ে হয়তো 6 মাস খেয়ে গেল, সেটা তো ম্যান্ডেটরি না, হয়তো 1 মাস পরে আসলে আমি ওষুধ আর্ধেক করে দিতাম। হলে ক্ষেত্রে আমাদের ওষুধগুলির পার্শ্ব প্রতিক্রিয়া হবেই, এটা কখনোই না। এবং যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দেয়, আমরা সেই ক্ষেত্রে ওষুধ চেঞ্জ করব বা নতুন কোনো ওষুধ অ্যাড করে দেব। যেটা বললেন যে অনেকের ক্ষেত্রে ওষুধ খেয়ে মনে হয় বেশি ঘুম হয়, সেটা মোটেই সমস্যা না। কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি মনে হয় যে ওর ঘুম কম হচ্ছে, তাহলে আমরা এক ধরনের ওষুধ আমরা পছন্দ করি। যদি মনে হয় কারোর ক্ষেত্রে ঘুম অলরেডি বেশি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এক ধরনের ওষুধ পছন্দ করি। সেটা আমরা বুঝে, আমরা ফলো আপে সেটাকে আমরা সেরকম ভাবে রেকটিফাই করে দিই। সেই পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের মানসিক রোগের যে ওষুধগুলি আছে সেগুলি থেকে খুবই কম, এবং সেগুলি আমরা যারা চিকিৎসা করি আমরা সবসময় সেগুলির প্রতি তীক্ষ্ণ নজর রাখি। এবং ওষুধ খেলে মানসিক পার্শ্ব প্রতিক্রিয়া হবেই, মানে এটা আমরা যেটা একটা আমাদের যেটা একটা বিশ্বাস জনসমাজের মধ্যে আছে, সেটা মোটেই সঠিক। আরেকটা যেটা বলছিলেন যে কোর্স, যেটা ওষুধের, ধরুন ডিপ্রেশনের এক রকমের কোর্স থাকে, অ্যাংজাইটির এক ধরনের কোর্স থাকে, স্কিজোফ্রেনিয়া যদি হয় এক ধরনের কোর্স থাকে, সেটা এক একটা ক্ষেত্রে এক রকম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডিপ্রেশন ঘুরে ঘুরে আসে, সেক্ষেত্রে আমরা বলি রিকারেন্ট ডিপ্রেসিভ ডিসঅর্ডার, আরডিডি। সেক্ষেত্রে দেখা যায় যে ন্যূনতম কিছু ওষুধ আপনার সারা বছর খেয়ে যেতে লাগে। সেটা পার্শ্ব প্রতিক্রিয়া ডেফিনেটলি মানে সারা জীবন ম্যানেজ করে চলতে হবে, সেটা ডায়াবেটিসের মতো হয়তো বা হাই ব্লাড প্রেশারের মতো, সেটা মানে আমাদের ম্যানেজ করে চলতে হবে। এবং ডিপ্রেশনের জন্য ওষুধ সবসময় খেতে হবে নিশ্চয়ই না। যদি কারোর প্রথমবার ডিপ্রেশন হয়, দ্বিতীয়বার হয়, ডেফিনেটলি আমরা একটা ধরুন 8 থেকে 9 মাস পরে ওষুধ দিয়ে আমরা সেটাকে বন্ধ করে দিই। যদি তারপরে আবার হয় তখন আমরা আবার ট্রিট করি। ঠিক এইরকম ভাবেই মানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চিন্তা করি যে নেক্সট ওষুধটা কতদিন দেবো, সেই কোর্সটা সেরকম আছে। এটা এক একটা ক্ষেত্রে এক একটা। যদি প্লেন কারো ডিপ্রেশন হয়, ধরুন 10 থেকে 12 মাস যদি বা 8 থেকে 10 মাস যদি ওষুধ খায়, এবং মনের সাহস যদি হয়, এবং বাড়ির লোকজন যদি সাপোর্ট করে, ওর সবগুলি লাইফের স্ফিয়ার যদি একটু ইমপ্রুভ করে যায়, তাহলে কিন্তু আর বেশি ওষুধ খেতে লাগে না। ধরুন 10 মাসের মধ্যে আমরা ডিপ্রেশনের ক্ষেত্রে ওষুধ বন্ধ করে দিতে পারি। এই ক্ষেত্রে ডাক্তারবাবু যোগা বা মেডিটেশন কতটা উপকারী হতে পারে? নিশ্চয়ই, সেটা হচ্ছে গিয়ে আপনি খুব ভালো বলেছেন, সেটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল, যেটা আমি কাউন্সিলিং যেটা বলেছি, সেই কাউন্সিলিং এর মতোই এটা একটা, যেমন যোগা বা মেডিটেশন। বা ধরুন কেউ যদি যোগা মেডিটেশন কোথাও সেন্টার নাও থাকে, তাহলে কিছু দরকার নেই, সে যদি সকাল বিকাল একটু মর্নিং ওয়াক টাইপের করে, ধরুন এটা মাঠের মধ্যে সে খালি পায়ে হাঁটলো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে ডিপ্রেশন বা যে কোনো মানসিক রোগ কিন্তু মানে অনেকটা সুস্থ হয়ে যায়। কারণ দেখা গেছে আমাদের স্টাডিতে যে এই নর্মাল অ্যাক্টিভিটি যোগা অথবা মর্নিং ওয়াক যদি করে, তাহলে ব্রেনের যে সেরোটোনিন ডিপ্রেশনের ক্ষেত্রে যে নিউরো হরমোনসটা আছে, সেটা কিন্তু ধীরে ধীরে অনেকটা বেড়ে যায়। সেটা যে ঘাটতি, যেটা সেই ঘাটতিটা কিন্তু নিজে নিজে পূর্ণ হয়ে যায়। সেই যোগা বলুন, লাফিং ক্লাব বলুন, এগুলো খুব দরকারি। সেগুলো যদি করে ওরা কিন্তু অনেকটা ভালো থাকতে পারে। ডাক্তারবাবু, আমাদের একটা সাধারণ ধারণা থাকে যে মূলত জীবনের যখন সমস্যা বেশি থাকে, আর্থিক দুরবস্থা বা অন্যান্য বিষয়গুলি, তখনই ডিপ্রেশনের বিষয়টা আসা সেটা বেশি পরিমাণে দেখা যায়। কিন্তু বর্তমানে সম্প্রতি যেটা আমরা দেখতে পেলাম যে ভারতীয় চলচ্চিত্র জগতের একজন সফল এবং একজন যুব অভিনেতা সে আত্মহত্যা করলো, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সেটা তো নিশ্চয়ই, দেখুন মানে আপনি যার কথা বললেন, আমরা দেখেছি গত পরশুদিন সেই আমাদের আমরা হারিয়েছি একজনকে। তো ডেফিনেটলি সেটা ওনার এক্স্যাক্টলি ওনার ক্ষেত্রে কি হয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আমি বলবো যে উনিও কোনো না কোনো ক্ষেত্রে একটা ডিপ্রেশন, মানসিক অবসাদ ওনার হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু বা ধরুন অন্যান্য কিন্তু সুইসাইড হয়, তো ওনার ঠিক ক্ষেত্রে সেটা মানে আমার এখান থেকে বলার একটু ডিফিকাল্ট। সেটা মানে চলচ্চিত্র বা আরো রিনাউন্ড ফিগার কিন্তু হয়, যেমন আমরা দেখেছি, মনে করেন
যে মানে দীপিকা মূলত পাদুকোন মূলত বলতে ও চাইছি যে মানে একজন প্রতিষ্ঠিত মানুষও সেই ডিপ্রেশনের শিকার হতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, এই যে দীপিকা পাদুকোন তো নিজেই বলতো যে সাফারিং ফ্রম, আমি ডিপ্রেশনে ভুগি এতদিন, হ্যাঁ হ্যাঁ এবং সে এটা কোনো জায়গায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছে যে ঠিক। মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের লড়তে হবে। হুম হুম হুম। দীপিকা পাদুকোন ছিল না কয়েক বছর আগেও তো আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ডিপ্রেশনে ভুগেছে। কাজেই ডিপ্রেশন এটা কখনোই মানে কেন হয়, এটা যদি রিজন যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে সেটা হবে যে মানে যেটা আমরা স্কিপ করে গেছি সেটা হবে যে ধরুন কারোর কারোর ক্ষেত্রে জেনেটিক একটু প্রিপন্ডারেন্স থাকে, জেনেটিক একটু ভালনারেবিলিটি থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ যখন স্ট্রেসের সম্মুখীন হয়, স্ট্রেস বলতে আমরা বলবো একটা মানসিক চাপ, উত্তেজনা, হুম যখন এটা সম্মুখীন হয় তখন সেই ক্ষেত্রে ব্রেনের যে নিউরো হরমোনস বা কেমিক্যালস গুলো ঠিকভাবে কাজ করে না, সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন হতে পারে। এবং এটা কোনো মানে মানে মিডল ক্লাস বলুন, ইকোনমিক গ্রুপের উপর ডিপেন্ড করে, সেটা সম্পূর্ণভাবে হয় বা হয় না বলা যায় না। হুম হয়তো দেখা যায় যারা একটু এফ্লুয়েন্ট থাকে ওদের ক্ষেত্রে একটু কম হতে পারে, আর যারা ধরুন মিডল ক্লাস বা সেরকম একটা এজ গ্রুপ, যেমন ধরুন আপনার আমি যদি বলি যে ধরুন 20 থেকে 35 বছরের মধ্যে সংখ্যাটা মধ্যে স্ট্রেস বেশি হয়, কারণ ওরা তখন নিজের জীবনটাকে বানার থেকে যদি দেখা যায় যে কোথাও সে পিছনে চলে যাচ্ছে, পারছে না কম্পিটিশন, সেক্ষেত্রে তার ডিপ্রেশন হতে পারে। কিন্তু কখনোই সেটা যে, একটা এস্টাবলিশড ফ্যামিলিতে হবে না, একটা এফ্লুয়েন্ট ফ্যামিলিতে হবে না, সেটা কখনোই না। এটা যে কোনো স্তরের মানুষকে সেটা গ্রাস করতে পারে, সেটা আমাদের নিশ্চয়ই মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি বিস্তৃতভাবে জানিয়েছেন। শেষ যে প্রশ্নটা জানতে চাইবো আপনার কাছ থেকে, রাজ্যে দেখেছি আমরা যেটা আগেও আপনার কাছে সেই প্রশ্নটা ছিল যে বিশেষ করে ছাত্রছাত্রী এবং যুবক অংশের মানুষদের মধ্যে এই প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ, এবং সেটা আত্মহত্যারও রূপ নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি এই সকল যারা পরিবারের লোকজনরা রয়েছেন, মা বাবারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন যাতে এই সকল বিষয়গুলি প্রত্যেকটা পরিবারে আমরা কমিয়ে আনতে পারি? আমি বলবো যে যেই টিনেজারের ক্ষেত্রে আমরা যখন দেখি যে মানসিক অবসাদ বেশি হচ্ছে বা সুইসাইড ঘটনা হচ্ছে, আমি বলবো যে প্রত্যেকটা মানুষের যখন বাচ্চাটার জন্ম হয়, ধরুন বাচ্চার বয়স যখন একদিন, বা আমি যদি আরো বলি যদি প্রেগনেন্সির সম্পর্কে, কিন্তু আমাদের সেই মানসিক স্বাস্থ্যটা মনে রাখা উচিত। কারণ এটা একটা বাড়িতে যদি শান্তি না থাকে, একটা বাড়িতে যদি ধরুন একটা সুস্থ পরিস্থিতি না থাকে, তাহলে কোনো না কোনো ক্ষেত্রে কেউ না কেউ মানসিকভাবে অস্বস্তিতে পড়তে পারে। বুঝতে পেরেছেন কথাটা? সেই ক্ষেত্রে মা বাবার উচিত এবং সবাই মিলে উচিত যে আমরা যে এই আজকের দিনে এটা মানে কারণ ছাড়া একটা কম্পিটিশনে পড়ে আছি আমরা আমরা কখন কি করব, এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা যদি না কমিয়ে আনি, তাহলে কিন্তু আমার মনে হয় যে মানসিক সংখ্যার যে রোগীরা বা রোগিনীরা যারা আছে সেই সংখ্যাটা কখনো কমবে না। আমরা একটু বাস্তব ভিত্তি হওয়া উচিত আমাদের লাইফে। আমাদের উচিত যে আমরা একটা বাউন্ডারি বা একটা সীমারেখা মেনে চলব। ধরুন একটা ছাত্র কতটুকু করতে পারে, একটা মা বাবা কতটুকু করতে পারে, একটা যদি কারোর বন্ধু মানে ধরুন গার্লফ্রেন্ড বলুন বা বয়ফ্রেন্ড থাকুক, সেই ক্ষেত্রেও আমার চাওয়া পাওয়ার সীমারেখা যদি আমি মনে করি যে লঙ্ঘন করে ফেলবো, তাহলে কিন্তু আমরা কোনো না কোনো ভাবে মানসিক উত্তেজনার মধ্যে পড়বো। সেই উত্তেজনা থেকে সেই আবার ডিপ্রেশন বা সুইসাইড চলে আসতে পারে। কাজেই প্রত্যেকটা মা বাবা এবং ছাত্রছাত্রী বা টিনেজারে যারা আছে, প্রত্যেকের সমানভাবে এই মানসিক স্বাস্থ্য দিকে গুরুত্ব দেওয়া উচিত। মা বাবার উচিত ছেলেটা বা মেয়েটা সকালবেলা একটু উঠছে কিনা, উঠে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছে কিনা, ওকে নিয়ে আমি একটু ঘুরতে বেরোচ্ছি কিনা সপ্তাহের একটা দিন, ওকেও আনন্দের মধ্যে রাখছি কিনা। না আমি যখন দেখলাম তখনই বলি যে পড়াশোনা কেন করছো না, বা প্রত্যেক দিন আমি দেখতে পাচ্ছি যে ছেলের মার্কস 70% বেশি হচ্ছে না, আমি ওকে বললাম যে ওই বাড়ির ছেলেটা তো 90% পায়, তাহলে তো ডেফিনেটলি সে একটা মানসিক শকে একটা স্ট্রেসে চলে যাবে। ক্ষেত্রে কিন্তু এই দিনগুলিকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। এবং আমি বলবো যে সবাই আরো সহনশীল হন, ব্যস্ততা নিজের জীবনে কমান, এবং ছেলে মেয়ে মিলিয়ে যে একটা সুন্দর বাড়ির পরিস্থিতি যেটা, সেটাকে ফিরিয়ে আনুন। একটু শান্তভাবে বসে সবাই মিলে একটু আড্ডা দিন, একটু হই হট্টগোল করুন, সবাই মিলে বসে একটু টিভি দেখুন, সবাই মিলে একটু কিছুটা সময় ঘুরতে যান। সেই ঘুরতে যাওয়া আমি বলছি না যে দেশ বিদেশে যেতে হবে, আপনার বাজারেই যান, আপনার কাছের মাঠেই যান, সেখানে কিছুটা সময় কাটিয়ে আসুন। দেখবেন ফ্যামিলির যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে, এবং আমরা নেশা বা এইসব থেকেও কিন্তু বাচ্চাদের অনেকটা দূরে রাখতে পারবো। কারণ বাচ্চা সবসময় চায় তার মন কোথাও না কোথাও কাজ করতে হবে। সেক্ষেত্রে যদি ওদের মনের মধ্যে যদি কাজ না করতে পারে, ওরা যদি কোথাও নিজের মনকে স্থাপন করতে না পারে, ধরুন আমি বলবো যে আমাদের যে বেকার ভাই বোন যারা আছেন, ওরাও যাতে নিজের জীবনে কিছুটা যুক্তি, নিজের জীবনে কিছু লক্ষ্য যাতে স্থাপন করতে পারে। কারণ কখনো আমাদের হিউম্যান ব্রেইন একা একা কাজ ছাড়া থাকতে পারে না। সেই ক্ষেত্রে একটু সামাজিক কাজকর্ম করা, একটু ধরুন আগের আমাদের যে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওদের বিষয়গুলো যদি কোথাও কোথাও আপনাদের সংবাদ মাধ্যমে হোক বা আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে হোক, সেইগুলি যদি আলোচনা হয়, তাহলে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হতে পারবো দেশটাকে বাড়ানোর জন্য। সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা করে তুলতে পারবো।
অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের সাথে আলোচনা করার জন্য, এবং আপনি খুব বিস্তৃতভাবে এবং খুব সুন্দরভাবে আমাদের দর্শকদের কাছে গোটা বিষয়টা রেখেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারা এতক্ষণ শুনছিলেন ডক্টর দীপায়ন সরকারকে। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ রাজ্যের, এবং তিনি কিন্তু গোটা বিষয়টি খুব বিস্তৃতভাবে এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যেখানে তিনি এই মানসিক অবসাদ বা ডিপ্রেশন সম্পর্কিত প্রত্যেকটি সেক্টরে আলোচনা রাখার চেষ্টা করেছেন। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয় নিয়ে ওনার কাছ থেকে জানার জন্য। এই ডিপ্রেশন বা মানসিক অবসাদের কী কারণ, তার থেকে প্রতিকারের কি উপায় রয়েছে। রাজ্যে যেহেতু টিনেজারদের মধ্যে বা নাবালক নাবালিকাদের মধ্যেও সেই প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে, মানসিক অবসাদজনিত সেই রোগ, এবং তারপরে সেই আত্মহত্যার বিষয়গুলি যেহেতু বৃদ্ধি পাচ্ছে, গোটা বিষয় নিয়ে আমরা বিস্তৃতভাবে শুনলাম ডক্টর দীপায়ন সরকারের কথা। আমরা বিষয়টা নিয়ে সামনে আরও আলোচনায় থাকবো। আমরা এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। Two crores worth scholarship by Professor Samit Ray, Chancellor, Adamas University. Chancellor's COVID scholarship by merit through Adamas University Admission Test 2020. 2 crore scholarship covering every UG and PG programs. New admissions of 2020 at Adamas University. Selection on June 13th and 20th through AUAT. Maximum 2 attempts to win a scholarship. For details, please contact 8369444328 or visit www.adamasuniversity.ac.in. ভালো রোজগার, কাজের স্বীকৃতি, স্বপ্নের চাকরি, এগুলোর জন্য কি শুধুই কঠোর পরিশ্রম যথেষ্ট? না, এটা পড়াশোনা এবং প্রফেশনাল ট্রেনিং এর একটা কম্বিনেশন। তাই যে এমন একটি কলেজ বা ইউনিভার্সিটি যেটা এই দুটোরই গ্যারেন্টি দেয়, যেমন অ্যাডামাস ইউনিভার্সিটি। এখানে ছাত্ররা শুধু পরীক্ষায় দারুণ নম্বরই নয়, সঙ্গে পায় দুর্দান্ত প্লেসমেন্ট এবং কর্মজীবনের প্রয়োজনীয় দক্ষতা। তাই আজই নিজেকে রেজিস্টার করো অ্যাডামাস ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে, আর এগিয়ে যাও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। স্বাগত জানাচ্ছি বিরতির পর। এই যে ডিপ্রেশন যে বিষয়টা বা মানসিক অবসাদ সম্পর্কে আজকে যেহেতু আমরা আলোচনায় আছি আপনাদের সাথে, তার মূল কারণ হচ্ছে বর্তমান সময়ে বর্তমান চিকিৎসা জগতে কিন্তু এই ডিপ্রেশন বা মানসিক অবসাদজনিত এই রোগ সমগ্র বিশ্বে তা বৃদ্ধি পাচ্ছে, এবং কোথাও না কোথাও এই চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বর্তমানে তা একটি অত্যন্ত জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সংখ্যাটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তার পেছনে কি কারণ রয়েছে? বর্তমান সামাজিক বা ব্যবস্থা এবং বর্তমান জীবন ব্যবস্থার যে দ্রুত গতি রয়েছে, বা সেখানে প্রযুক্তিবিদ্যার প্রভাব থেকে শুরু করে বর্তমানে আমরা ধীরে ধীরে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যখন প্রবেশ করেছি, আমরা কোথাও না কোথাও যে সামাজিকতা বা আমাদের যে সামাজিক পরিবেশ রয়েছে সেই সামাজিক পরিবেশ থেকে আমরা কোথাও না কোথাও দূরে সরছি, এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবন থেকে বাস্তব জীবন থেকে দূরে সরে আসি। আমরা ভার্চুয়াল জীবনে বাঁচার বেশি চেষ্টা করছি, এবং হয়তোবা এই বিষয়গুলি বর্তমানে এই মানসিক অবসাদটাকে বাড়িয়ে তোলার জন্য একটা অন্যতম কারণ হতে পারে। এবং তার ফলেই কিন্তু প্রতিনিয়ত পৃথিবীতে এবং তার পাশাপাশি বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার মতো কান্ট্রি, চীন হোক বা ভারতবর্ষ হোক, সেখানে এই মানসিক অবসাদগ্রস্ত রোগীর সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেখানে যে তথ্য রয়েছে এই মানসিক অবসাদগ্রস্ত রোগীর সংখ্যার উপর, যেটা আমরা আগেও বলেছি যে গোটা বিশ্বে প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষ এই ডিপ্রেশনের শিকার হচ্ছে। এর মধ্যে ভারতবর্ষে 17% সমগ্র বিশ্বের, অর্থাৎ প্রায় 1.5 লক্ষ মানুষ প্রতি বছর এই মানসিক অবসাদগ্রস্ত রোগের কারণে তারা ভুগছেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি তথ্য অনুসারে প্রতি 1 লাখে, আমাদের ভারতবর্ষে প্রতি 1 লাখে 17 জন পুরুষ এবং 17 জন মহিলা, এবং প্রতি 1 লক্ষে 26 জন পুরুষ রয়েছেন যারা সুইসাইড করছেন। ভারতবর্ষের যে তথ্য আপনার কাছে তুলে ধরলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি 1 লক্ষে 17 জন মহিলা এবং প্রতি 1 লক্ষে 26 জন পুরুষ রয়েছেন যারা প্রতি বছর আত্মহত্যা করছেন ভারতবর্ষে। তার পাশাপাশি এই যে আত্মহত্যাজনিত ঘটনা ঘটছে আমাদের দেশে, তার মধ্যে 80% আত্মহত্যা যারা করছেন তারা প্রত্যেকেই কিন্তু উচ্চশিক্ষিত,
তাদের মধ্যে শিক্ষার গুণ রয়েছে, তারা জীবনকে আরও ভালোভাবে জেনেছেন, তারা পড়াশোনা করেছেন, তারা সাহিত্য চর্চা করেছেন, অনেকেই রয়েছেন, কিন্তু তাদের মধ্যেও কিন্তু সেই আত্মহত্যার প্রবণতাটা অনেক অনেক বেশি। যে মোট সংখ্যা রয়েছে দেশে তার মধ্যে 80% রয়েছেন যারা নাকি উচ্চশিক্ষিত রয়েছেন এর মধ্যে। সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরছি। পুরুষদের মধ্যে মহিলাদের তুলনায় এই আত্মহত্যাজনিত ঘটনা বেশি। আমাদের রাজ্যেও যেটা আমরা উল্লেখ করেছি যে আমাদের রাজ্যে প্রতিনিয়ত কিন্তু সেই আত্মহত্যার ঘটনাটা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে যুবক অংশের মানুষদের মধ্যে। এক অংশের বেকার যুবকরা রয়েছেন যারা হয়তোবা তাদের জীবন যুদ্ধে সেখানে হেরে যাওয়ার মানসিকতা সম্পন্ন হয়ে ডিপ্রেশনে ভুগছিলেন এবং শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ছাত্রছাত্রীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি এরকম ঘটনা বৃদ্ধি পেয়েছে। আজকের যে খবর রয়েছে, একজন মহিলা ক্রিকেটার আয়নগতি দেববর্মা, উনি আজকে তিনি আত্মহত্যা করেছেন। তো সর্বক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি রাজ্য মহিলা ক্রিকেট দলের একজন সদস্য ছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত কিন্তু সেই আত্মহত্যার ঘটনাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো গোটা বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই সচেতন থাকা দরকার, বিশেষ করে পরিবারের যারা সদস্যরা রয়েছেন। ডাক্তারবাবু যে বিষয়টা বারবার বলার চেষ্টা করেছেন, পরিবারের যারা সদস্যরা রয়েছেন, মা বাবারা রয়েছেন, বিশেষ করে যুবক অংশের মানুষ যারা রয়েছেন, তাদেরকে কন্ট্রোল করার জন্য তারা যাতে কোনো উপায়েই সেই মানসিক অবসাদগ্রস্ত রোগে না ভোগেন সেই বিষয়টাতে নজর রাখতে হবে। বিশেষ করে মা বাবাদের, তাদেরকে আরও বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে তাদের ছেলে মেয়েদের সাথে, এবং অবশ্যই তার পাশাপাশি ধনাত্মক মানসিকতা সম্পন্ন যে সামাজিক একটা পরিবেশ, পারিবারিক একটা পরিবেশ, সেটা অবশ্যই তৈরি রাখতে হবে। সর্বোপরি যারা যুবক অংশের মানুষ রয়েছেন বা যারাই এরকম মানসিক অবসাদগ্রস্ত সমস্যায় ভুগছেন, তাদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা অবশ্যই এই বিষয়গুলি আপনাদের যারা নিকট আত্মীয় রয়েছে, আপনার কাছের যে বন্ধুটি রয়েছে বা পরিবারের সদস্য রয়েছে, তাদের সাথে আপনারা ভাগ করবেন আপনাদের বিষয়গুলি। সেই ভাগাভাগির মাধ্যমেই কিন্তু আপনার মনের যে সেই অবসাদগ্রস্ত বিষয়টা রয়েছে সেটা কোথাও না কোথাও কমিয়ে আনা সম্ভব হবে। কারণ জীবন আমাদের খুবই মূল্যবান একটি সম্পদ। এই পৃথিবীতে একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করা সেটা অত্যন্ত মূল্যবান, এবং সেই জীবনের প্রতি বিশ্বাস হারানো অতি অল্প বয়সে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অবশ্যই জীবনের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে হবে, জীবনকে বিশ্বাস করতে হবে, জীবনকে ভালোবাসতে হবে, এবং জীবনকে ভালোবেসেই জীবনের যে যুদ্ধগুলি রয়েছে সেই যুদ্ধগুলির সাথে মোকাবেলা করতে হবে এবং সেই যুদ্ধে জয়ী হতে হবে। এবং তার মাধ্যমে হয়তোবা আমরা আমাদের জীবনের যে স্ট্রাগল পিরিয়ডগুলি রয়েছে, যে সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি আমরা অবতরণ করতে পারবো, সেগুলির থেকে আমরা জয়লাভ করতে পারবো। এবং তার মাধ্যমেই আমাদের এই সমাজে এই যে মানসিক অবসাদ বা এই যে ডিপ্রেশন বিষয়টা, সেই বিষয়টা কমিয়ে আনা সম্ভব হবে। আমরা আমাদের এই বিষয় বিশ্লেষণ আলোচনায় আজকের প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি এই মানসিক অবসাদ, যেটা বর্তমান সময়ে খুবই চর্চিত বিষয়, সমগ্র দেশে আলোচনা হচ্ছে এই বিষয়টাকে কেন্দ্র করে, সেই বিষয়ে তথ্যভিত্তিক আপনাদের কাছে বিশ্লেষণ রাখার জন্য আশা রাখবো এই বিশ্লেষণ আপনাদের উপকারে আসবে। এবং ডাক্তারবাবু যে বিষয়গুলি আমাদের এই অনুষ্ঠানে তুলে ধরেছেন, সেই বিষয়গুলি আপনারা অবশ্যই আপনাদের জীবনে মেনে চলবেন এবং আপনাদের পরিবারে এবং আপনাদের সমাজে একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবেন, এবং অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।